গুড মর্নিং। তো যারা না সকাল সকাল উঠেই একদম অ্যাক্টিভ হয়ে যেতে পারে তাদেরকে না আমার বড্ড হিংসে হয়। কারণ আমি না সকালে উঠে একদমই কথা বলতে পারি না, অনেকক্ষণ তো আমার আওয়াজই বেরোয় না। অ্যান্ড বেরোলেও যে আওয়াজটা বের হয় সেটা একদমই বাচ্চার মতো। জানি না আর কারোর সাথে এই প্রবলেমটা হয় কি না, তাই চিরকাল আমি না ঘুম থেকে উঠে কখনই ফোনটা রিসিভ করতে পছন্দ করি না, বা ডোরবেল আনসার করতে পছন্দ করি না, কারোর সাথে কথাও বলি না, চুপচাপ থাকি। 1-2 ঘন্টা পর বোধহয় আমার আওয়াজটা নর্মাল হয়। খুবই অদ্ভুত ব্যাপার আমি জানি, তো যাই হোক এরকমই ব্যাপার আর কি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে জুম্বার জন্য রেডি হয়ে গেছি। বেশ সকালেই উঠতে হয়, মানে আমি প্রায় 6:30 নাগাদ উঠে যাই, কারণ উঠে কিচেনে অনেকগুলো কাজ এগিয়ে রাখতে হয়। জুম্বা করে এসে গায়ে হাত পা এত ব্যথা হয় যে আর তারপরে না এগুলো করে উঠে কিয়ানকে স্কুলে রেখে আসাটা খুবই মুশকিল। Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড সকালবেলা আমার জুম্বা ক্লাস হয়ে গেছে। অ্যান্ড আজকের থেকে আমি আমার হেলদি লাইফস্টাইলে আরও দুটো জিনিস অ্যাড করলাম। একটা জিনিসকে একদমই ডিসকার্ড করছি আজকের থেকে, তো বলতে পারি না আজকের থেকে আমার একটা নতুন জার্নি। একটা জিনিস পুরো ডিসকার্ড করছি, দুটো জিনিস ইনক্লুড করছি। তো যেটা ডিসকার্ড করছি সেটা হচ্ছে গিয়ে চা। তো আমি ডিসাইড করেছি আজকের থেকে আমি আর চা খাবই না। ওকেশনালি কখনো কখনো খেতে পারি, ফ্রেন্ডসদের সাথে কারোর সাথে খেতে পারি, বাট রেগুলার বেসিসে যে রিচুয়াল ছিল মর্নিং ইভিনিং রিচুয়াল, সেটা আমি একেবারেই বন্ধ করছি। কোনো দিন যদি খুব মাথা ধরে তাহলে আমি ব্ল্যাক টি খেয়ে নেবো, কিন্তু আমি আর মিল্ক টি খাবো না। তো এটা আমি ডিসকার্ড করছি। অ্যান্ড দুটো জিনিস যেটা ইনক্লুড করছি সেটা হচ্ছে কি জিরা ওয়াটার। 1 মিনিট, সরি, ডিম দিতে এসেছিলো। তো এটা বলছিলাম, তো দুটো জিনিস যেটা আমি ইনক্লুড করছি সেটা হচ্ছে কি জিরা ওয়াটার বয়েল করে 1 কাপ খাওয়া, অ্যান্ড 1 গ্লাস চিয়া সিডস ওভারনাইট ভিজিয়ে রাখার চেষ্টা করব। বাট আজকে যদি আমি ওভারনাইট করতে ভুলে গেছি, তো আজকে আমি জুম্বাতে যাওয়ার আগে ভিজিয়ে গেছিলাম। তো ওভারনাইট সোকড চিয়া সিডস খাবো। তো এইগুলো আমি ইনক্লুড করছি কারণ এই কি জবের থেকে আমি ওয়ার্কআউট করছি। তো আমি যেহেতু এত এক্সারসাইজ করছি, এত কষ্ট করছি, সে কারণে আমি একদমই জাঙ্ক ফুড আমার খেতে ইচ্ছে করে না। তো জাঙ্ক ফুড আমি খাই না। অ্যান্ড আগে যখন আমি ওয়েট লুজ করেছিলাম তখন আমি কার্ব একটু কম খেতাম, নট দ্যাট যে একদম নো কার্ব, বাট লো কার্ব খেতাম। কিন্তু এখন কি হয়ে গেছে না, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, সে সারাক্ষণ দৌড়ঝাঁপ করতে থাকে, তো ওর পেছনে আমাকে অনেকটা এনার্জি দিতে হয়। তো লো কার্ব খেলে না আমার এরকম ব্ল্যাকআউট হতে থাকে, সুগার বোধহয় ফল করে যায়, জানি না কি হয়, বাট আমি অত এনার্জেটিক ফিল করি না। সে কারণে আমি তোমরা দেখতেই পাচ্ছ আমি ডায়েটিং কিচ্ছু করছি না। আমি ডায়েটিং করবোই না। আমি ভেবে নিয়েছি যে আমি সাস্টেনেবল ওয়েতে ওয়েট লুজ করবো। কেন কি এসব ডায়েট, ক্র্যাশ ডায়েট, কিটো ডায়েট, লো কার্ব ডায়েট, এসব করে কি হয় না, একটা টার্গেট, তুমি নিজেকে একটা টার্গেট দাও কি ভাই আমি এত ওয়েট অবধি নিজেকে দেখতে চাই। তারপর যেই ওয়েটটা তুমি গেইন করে, মানে ওই ওয়েটটাতে যেই তুমি টার্গেটটা গেইন করে ফেলো না, তারপরে কি হয়, টার্গেট অ্যাচিভ করার সাথে সাথে কি হয়, যেহেতু তুমি কম্প্রোমাইজ করে খেয়েছো, তোমার যে ডায়েট ওটা তো সাস্টেনেবল না, তুমি তো লাইফ লং ওরকম ডায়েট ফলো করতে পারবে না। তারপরে কী হয়, কিছুই তোমার লাইফে একটু ওপর নিচ হলো, কিছুই হলো, তো সাডেনলি তোমার মোটিভেশন যেই জিরো হয়ে যাবে না, তুমি আবার সেই তোমার নর্মাল ডায়েটে ফিরে আসবে, তো তোমার বডি আবারও ওয়েট গেইন করতে স্টার্ট করে দেয়। সেই কারণে আমি এবার ডিসাইড করেছি কি আমি আমার বডিকে এভাবেই ট্রেন করব কি ঘরের হোম কুকড নর্মাল, মানে অপটিমাম পোর্শনে, নট দ্যাট কি এক্সেসে খাবো, অপটিমাম পোর্শনে যেভাবে হোক বডিটাকে আমি ট্রেন করবো কি এই খাবারে বডিটা ট্রেন হবে, সো দ্যাট মেবি আমার ওয়েট লসটা একটু স্লো হবে, বাট ইন দ্য লং রান সাস্টেনেবল হবে। এরকম না যে আমি বারবার ওয়েট লুজ করছি আবার ওয়েট গেইন করবো, কেন কি আমার সাথে আগে ওরকম হয়েছে কি আমি একেবারে ওয়েট লুজ করে গেছিলাম, একদম মানে XS সাইজ আমি পরতাম, ভাবতে পারছো, এক্সট্রা স্মল সাইজ আমি পরতাম। তো সেখান থেকে আমি এখন আবার এখানে এসে দাঁড়িয়েছি। তো সেই কারণে আমি ডিসাইড করেছি কি না এরমভাবেই আমি এগোবো। সো চিয়া সিডস ওভারনাইট সোক করে খাওয়া, জিরা ওয়াটার খাওয়ার রিজন এটা যাতে ডাইজেশনে একটু ইমপ্রুভ হয়। তো বাস এই দুটো জিনিস আমি ইনক্লুড করবো। তো এনিওয়েজ এখন যাই গিয়ে ফ্রেশন আপ হই, অ্যান্ড দেন একটু ব্রেকফাস্ট করবো। অ্যান্ড আজকে কিয়ানকে স্কুলে আমি পাঠাবো না, কিয়ানের শরীরটা খুবই খারাপ,
খুবই খারাপ, মানে কি ওর কালকের থেকে একটু সর্দি টর্দি লেগে আছে। আর কি হয় না, প্লে স্কুলে বাচ্চাদের মানে এই ওয়েদারে অনেক বাচ্চাদের এরকম হচ্ছে। তো প্লে স্কুলে গিয়ে বাকি বাচ্চাদেরও এরকম শরীর খারাপ থাকলে, একটা বাচ্চার শরীর খারাপ নিয়ে গেলে না প্রত্যেকটা বাচ্চার শরীর খারাপ হয়ে যায়। তো এখন দেখছি কি অনেকগুলো বাচ্চারই শরীর খারাপ হয়ে গেছে। সে কারণে ভাবলাম কি না থাক, আজকে বাড়িতেই থাকুক। কালকে একটু ক্র্যাঙ্কি তো ছিল না, বাট ও মানে খুব একটা অ্যাক্টিভও ছিল না, মানে খুব চুপচাপ ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, দেখছো আজকে বিকেলে বাড়িটা পুরো একদম গোছানো, মনেই হচ্ছে না যেটা বাচ্চা আছে, কেন কি ও কালকে খেলাধুলাই খুব একটা করছিল না, বেডরুমেই ছিল। তাহলে আমি থাক আজকে, এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে গিয়ে আমি একটু স্নান টান করে ফ্রেশন আপ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করে তোমার সাথে আবার কথা বলছি। The love I feel inside for you, I love you, I love you, yes I do. Light of your heart, I want to see, and believe me, the truth will set you free. Absolutely, there ain't no other way to happiness than being clear, true and honest. So I came, did I, the love I feel inside for you. ব্রেকফাস্ট করে কিছুক্ষণ কিয়ানকে নিয়ে আমি খেলাচ্ছিলাম, বাট ও খেলতে খুব একটা ওর এনার্জি নেই, ও খুব একটা ইন্টারেস্টেড না, ও বারবার শুয়ে পড়ছে। তো এখন আমি ওকে টিভি চালিয়ে এসেছি, ফটাফট ওর লাঞ্চটা বানিয়ে নেবো। আমারও কিছু লাঞ্চ বানানো নেই, কারণ এতদিন তো ও যখন স্কুলে যেত তখন আমি রান্না করতাম, তো সেরকমভাবেই সিস্টেমটা করা। তো সে কারণে এখন আমি ভাবছি আমার জন্য একটু সেদ্ধ কিছু বসিয়ে দেবো, আর ওর জন্য একটু চিকেন রাইস করে নেবো। তো ফটাফট এখন এগুলো তাড়াতাড়ি শেষ করি, কেন কি বেশিক্ষণ তো টিভিতে রাখা যাবে না, 10-15 মিনিটে আমাকে র্যাপ আপ করতে হবে। তো চলো তাড়াতাড়ি করি। তোমরা কি কখনো এরকমভাবে ডিম সেদ্ধ করে দেখেছো? আমি না অনেক রকম ট্রাই করে দেখেছি ডিম সেদ্ধ, বাট আমার মনে হয় পারফেক্টলি ডিম সেদ্ধ প্রেশার কুকারই হয়। যত ইচ্ছে ডিম দিয়ে দাও কুকারে, একটু জল দিয়ে 5টা সিটি মারলেই ডিম একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আমার কাছে একটা ডিম সেদ্ধ করার ডিভাইসও ছিল, বাট সেটা বেশি দিন চলেনি, কিছুদিনেই ওটার কালার সব ফেড হয়ে যায়, তো খারাপ হয়ে যায়। সে যাই হোক, এখানে আমি কিয়ানের জন্য ডিম চাপিয়ে দিয়েছি, অ্যান্ড কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেছে। তো এই ব্লগটা যেদিন আমি শ্যুট করছি সেদিন ছিল টিউসডে। তো টিউসডে অবধি না আমি ভেবেছিলাম কি আমার মুখে যেটা পিম্পলের মতো বেরিয়েছে সেটা বোধহয় মেকআপ ভালো করে রিমুভ না করাতে, অ্যান্ড স্কিন কেয়ার যেহেতু আমি বলেছিলাম কি 10-15 দিন ধরে ঠিকভাবে আমি করছিলাম না, মানে নাইট স্কিন কেয়ারটা আমি করছিলাম না, সে কারণে হয়তো বেরিয়েছে। বাট পরে গিয়ে বুঝতে পারি কি এটা কোনো পিম্পল বেরোয়নি, এটা কোনো ইনসেক্ট বাইট হয়েছে। সম্ভবত এটা কোনো স্পাইডারের বাইটই হবে, কারণ আমাদের না বাড়িতে এই মনসুনের সময় দেখেছি প্রচণ্ডভাবে স্পাইডার নেট হয় বাড়িটাতে। তো সেখান থেকে হয়তো কখনো কোনো একটা স্পাইডার আমার কন্ট্যাক্টে এসছে, তো সেই কারণে এখানে এরকম একটা র্যাশের মতো বেরিয়েছে, যেটা খুবই পেনফুল। মানে এটাতে না রেটিনল লাগালে পেনটা তো কমে যাচ্ছিলো, বা স্যালিসাইলিক লাগালেও পেনটা তো কমে যাচ্ছিলো, কিন্তু ওটা না স্প্রেড হচ্ছিল, বড় হচ্ছিল। তারপরে আমাকে আমার মা বললো কি ওখানে কোনোই তেল জাতীয় জিনিস লাগাস না, ভালো করে ইনফেক্টেন্ট করে সেটাতে পাউডার লাগাতে। তো আমি কি করছিলাম কি সুদল দিয়ে ওটাকে ক্লিন করে আমি তারপরে বেবি পাউডার লাগাচ্ছিলাম। তো এখন অবধি তো তোমরা দেখছো কি সেটা মানে ভালোই র্যাশ হয়ে আছে, বাট সেটা লাগিয়ে না আমার অনেকটাই উপকার হয়েছে। তো মানে সেটাই আমি ভাবছিলাম যে আমি এত স্কিন নিয়ে কনসিয়াস থাকি, স্কিন কেয়ার করি, আমার সাথে এটা কেমনি হয়ে গেল। যদিও আমি নাইট টাইম স্কিন কেয়ারটা করছিলাম না, বাট আমার মুখ ক্লিন করা, স্কিন কেয়ার করছিলাম না তার মানে এই যে আমি সিরামগুলো ইউজ করছিলাম না, আমি ডাইরেক্ট ফেস ক্রিম ইউজ করছিলাম ফেস ওয়াশ করে। তো আমি তাই ভাবছিলাম যে সেটা এইটুকু করার জন্য কেনই বা এতটা বড় র্যাশ বেরিয়ে গেল। তো আমি মনে মনে ভাবছিলাম কি কোনো হরমোনাল ইমব্যালেন্স তো হয়নি, কেন কি অনেক সময় দেখা যায় কি চিন এরিয়াতে এরকম অ্যাকনে বেরোনো মানে হরমোনাল ইমব্যালেন্স। বাট আমি তারপরে ভাবলাম কি আমি এত ক্লিন খাচ্ছি, এক্সারসাইজ করছি, তারপরেও কি এরকম হচ্ছে।
সে যাই হোক, তারপরে দেখলাম কি না এটা একটা ইনসেক্ট বাইট। তো বাস এই পাউডার লাগিয়ে লাগিয়ে এটাকে এখন ড্রাই করে নিতে হবে। এতক্ষণ বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছিল অ্যান্ড যেহেতু কিয়ানের শরীরটা ভালো নেই, তো আজকে আমি ডিসাইডই করেছিলাম যে আজকে আমি কাজ করবো না। তো আজকে আমি অফ নিয়ে নিয়েছিলাম। তো ভেবেছিলাম কি ব্লগ 2-3টে ব্লগ পেন্ডিং হয়ে আছে, এডিট করা টাইম করতে পারছিলাম না। ভেবেছিলাম কি ব্লগগুলো এডিট করবো, কিন্তু আমি জানি না কী হয়েছে, কিয়ানের সাথে শুয়ে আমারও চোখ লেগে গেছে। আসলে না যে চা খাচ্ছি না না, তো চোখগুলো না একদম ভারী ভারী হয়ে যাচ্ছে বারবার, মানে মাথাটা একটু ধরে যাচ্ছে, চোখগুলো খুব ভারী ভারী লাগছে, এনার্জি তো একদমই নেই, খালি বারবার না মনে হচ্ছে কি একটু চা বসিয়ে চাটা খেয়ে নিই। তো যাই হোক কন্ট্রোল করছি। আই হোপ কি মানে আমি চা খাওয়া ছাড়লে আমার যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো থেকে আমি মানে রিলিভ হই। তো এনিওয়েজ এখন বিকেল হয়ে গেছে, কিয়ান উঠে গেছে। তো কিয়ানকে একটু টুকটাক স্ন্যাক্স দিয়ে দেবো, তারপরে আমার হাজব্যান্ড আসুক, তারপরে আমি ডিনারের প্রিপারেশন করবো, যেহেতু ডিনার এখন অবধি বানানো হয়নি। তো ওয়েট করি, এবার দেখি আমার হাজব্যান্ড কখন আসবে। গুড ইভিনিং। তো আমার হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে অ্যান্ড এখন আমি ওকে একটু পপিতা কেটে দেবো, অ্যান্ড সাথে সাথে কিয়ানকে আমি ওর ডিনারটা দিয়ে দেবো, কেন কি ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে জানো আমাদের বাড়িতে স্কুইরেল ঢুকেছিল, মানে আমি কিয়ানকে না বেডে, ও ডান্স করে, কোকোমেলনের গান টান চালিয়ে দিল, ডান্স করতে থাকে, ওগুলো করছিল। সাডেনলি আমি মুখ ঘুরিয়ে দেখি আমাদের এই কিচেন থেকে মানে ওদের প্লে রুমের দিকেই যাচ্ছিল স্কুইরেলটা। আর দেখে আমি না ভয় পেয়ে গেছি, কেন কি কখনো বাড়িতে স্কুইরেল, মানে আমরা একদম টপ ফ্লোরে থাকি, মানে বলতে গেলে আমরা থাকি হচ্ছে 22nd ফ্লোরে, কিন্তু এত টপ ফ্লোরে আমি জানি না কিভাবে এখান থেকে স্কুইরেল আসলোই বা কি করে। আমাদের তো পুরো গ্যালারি এরিয়াটা পুরো নেট করা, তো এসে তারপরে আমি এরকম চিৎকার করেছি, তো পালিয়ে গেছে। তো পুরো বাড়িটা তখন খুঁজে দেখলাম, মানে কিয়ানকে আমি একদম চেয়ারের মধ্যে সিকিউর করে বেঁধে এসে পুরো বাড়িটা খুঁজে দেখলাম যে কোথাও নেই। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে কল করছি, আমার হাজব্যান্ডের ভয় পাওয়ার কি আছে, স্কুইরেলই তো। তো আমি ওটাই হচ্ছে যে আজকে স্কুইরেল ঢুকেছে, কালকে তো কি না কি ঢুকে যাবে, এটা টেনশনের ব্যাপার হয়ে গেছে। তো বাট এনিওয়েজ চলো এখন হাজব্যান্ডকে পপিতা পাকা পেঁপে কেটে দিই, ওর ডিনারটা বানাই, কিয়ানকে ডিনারটা সার্ভ করি, আর আমাদের ডিনারটা এবার বানিয়ে ফেলি। চলো ফটাফট কাজ করি। এই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমার লন্ড্রি একটু কাজ আছে, মেশিনে কাপড় দেওয়া আছে, ওটাকে বাস মিলে দেবো। এখন তো বৃষ্টির টাইম না, তো ব্যালকনিতে তো জামা কাপড় দেওয়া যায় না, তো আমি কি করি না রুমের ভেতরেই করি, ফ্যানটাকে বাস অন করে দিই, তো রাত্রিরে রেখে দিলে সকালে অবধি শুকিয়ে যায়। তো আমি না কখনই আগের থেকে না বলতে পারি না যে আমি ডিনারে কী বানাবো। আমি যখন কিচেনে যাই, গিয়ে আমার ইনগ্রিডিয়েন্টস দেখে, জিনিসপত্র দেখে, এনার্জি, আমার নিজের অতটা এনার্জি ওটা মানে দেখে তারপরে গিয়ে আমার যেটা ইচ্ছা আমি সেটাই বানিয়ে ফেলি। তো আগে তো ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল কি আজকে ডিমের ঝোল আর পটলের তরকারি করব। তবে পটলের তরকারি করতে গিয়ে ভালো কিছু ননভেজভাবে পটলের তরকারি করি, মানে ননভেজ না, মানে নর্মালি আমি পটলের তরকারিতে ওই আদা রসুন পেঁয়াজ দিই না, তো আজকে হলো একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করি। তো তারপরে ওটা করেছি, তো করে তারপরে ভাবলাম
কি আলু পটলের তরকারি না, আমি দেখেছি আমার বাড়িতে ডালের বড়া দিয়ে বানায়। তো হলো কি চলো ফটাক সে ডালের বড়া বানিয়ে দিই। তো আজকে ডালের বড়া বানিয়েছি পটলের তরকারি দিয়ে, আর এক পোচ কারি বানিয়েছি। তো ডালের বড়া একটু ওকে আর কিয়ানকেও দিয়ে এসেছিলাম। কেমন লেগেছে তোমার ডালের বড়া? খুব ভালো। जो डिफरेंट তুমি মশলা দিছো না? হ্যাঁ, চিকেন মশলা, গরম মশলা। গরম মশলা আমাকে লাগলো চিকেন বা তন্দুরি মশলা নিয়ে। এরকম লেগেছে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, গরম মশলা, মস্ত মস্ত। তো ওটা বানিয়েছি, আর ডিম পোচ কারি। তো আমার না ডিম সেদ্ধ কারির থেকে না ডিম পোচ কারি বানাতে বেশি মানে ইজি মনে হয়, ফটাকসে হয়ে যায়, আগের থেকে ডিমটাকে সেদ্ধ করে রাখতে হয় না। তো এটাই হচ্ছে আমাদের মেনু। আর ভাতটা চাপিয়ে দিয়েছি, এবার ভাতটা হয়ে গেলে তারপরে আমি গিয়ে একটু ফ্রেশন আপ হবো, স্নান টান করবো, খুবই গরম লেগে গেছে। তো ওটারই ওয়েট করছি। তো এই যে ডালের বড়াটা না, এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম, আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু না আমি এই ডালের বড়ার টেস্টটা না আমার বাড়িতে যেরকম বানানো হতো ওটা আমি কোথাও পেতাম না। আমি বহুবার খেয়েছি, বাট আমার না ওই টেস্টটা ঠিক আসতো না। আমি নিজেও যখন নয়ডাতে বানাতাম তখনও ওই টেস্টটা আসতো না। তারপরে একবার এখানেই বোধহয় কোনো একটা বৃষ্টি হচ্ছে, তখন আমি ভাবলাম পকোড়া কিছু খাই, তো ভালো কিছু ডালেরই পকোড়া বানাই। তো ওটা বানাতে গিয়ে আমি একটা ইনগ্রিডিয়েন্ট ওখানে এক্সট্রা দিই, অ্যান্ড তারপরে এক্স্যাক্টলি আমার বাড়ির যে টেস্টটা ওটা চলে আসে। তো আমি এখন বুঝে গেছি যে আমার বাড়িতে কি ওটা সিক্রেট কি ইনগ্রিডিয়েন্ট ওটাতে ইউজ করা হয়। তো এনিওয়েজ যাই এবার একটু কি ফ্রেশন আপ হয়ে আসি। এই যে লো বার কন্ট্রোল হলো না। হ্যাঁ কি তোমার কি মুসলি উসলি কি খাও এখন? কি বাপ রে, থালা ভর্তি ভাত। এরকম বলো না, আমি তারপরে খাবো না কিন্তু। খাও খাও খাও, বকবাস করো না, যাও তো তুমি। তোমাকে ভাত দিয়ে তুমি দেখে নাও, আমি নিয়ে নেবো। আর আমি তোমাকে দিয়ে দিচ্ছি না। আরে আমি নিয়ে নেবো বাবা। দেখে নাও না, দেখে তো তুমি তোমার থালা ভর্তি ভাতটা দেখাতে হবে না। হ্যাঁ ঠিক আছে, বাস এইটুকু ভাত আর একটু, দ্যাটস ইট। চলো কি দেবো, কোটা ফ্যাক্টরি? চলো। তো ডিনার করে ভালো করে আমি স্কিন কেয়ার করে নিলাম, করে আবারও কিচেনে চলে এসেছি, কেন কি কিচেনটা র্যাপ আপ করা হয়নি। তো যেহেতু সকালে আমার একদমই সময় হয় না, তাই রাতের বেলায় আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে রাখি। অ্যান্ড ওর সেটাতে কোনো অসুবিধাও হয় না, কারণ অফিসে গিয়ে সে মাইক্রোওয়েভে এটাকে ইজিলি গরম করে খেয়ে নেয়। অ্যান্ড এখন আমি চলে এসেছি সর দুধের থেকে আলাদা করে তুলে রাখার জন্য, কারণ এই দুধটা সকালবেলা আমার হাজব্যান্ড কিয়ানকে গরম করে দেয়, তো ও ভালো করে না শর্টটাকে আলাদা করে তুলতে পারে না, তাই আমি রাতের বেলা এই কাজটা করে রাখি। অ্যান্ড আমি দেখেছি কি দুধ একদম ভালো করে বয়েল করে না সাথে সাথে যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে না খুব সুন্দর শর্টটা জমে। অ্যান্ড আমি তো সবসময় কিয়ানকে বাড়িতেই বানিয়ে ঘি করে খাওয়াই, অ্যান্ড সেই ঘিটা দিয়ে না যে কোনো খাবার এত টেস্টি হয়, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে ঘরের বানানো ঘিটা দিয়ে কিছুই মানে সেদ্ধ ভাত ডাল ভাত খেতে, সে কারণে একটু বেশি করেই আমি ঘিটা বানানোর চেষ্টা করি। অ্যান্ড এখন আমি রাতের বেলার জন্য কিয়ানের দুধটা বটলে ঢেলে নিচ্ছি। ও রাতের ডিনার করুক যাই করুক না কেন, ঘুমানোর সময় একটু দুধ খাওয়ার ওর খুবই প্রয়োজন, মানে দুধ ছাড়া ও রাতে ঘুমোতেই পারবে না। হয়ে গেছে ডিনার, কিচেনটাও র্যাপ আপ করে নিয়েছি, কিয়ানের জন্য দুধ সব কিছু নিয়ে নিয়েছি, ওর অলরেডি ঘুম পেয়ে গেছে। তো এখন একটু দুধ দিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। আর আমরা হয়তো এখন কোটা ফ্যাক্টরিটা অল্প মানে লাস্ট এপিসোড বাকি, তো ওটা কমপ্লিট করে নেব। তো আজকে না কিয়ানের স্কুল থেকে মেসেজ এসছে কি পরশু বন মহোৎসব আছে, তাই সব কিছুকে গ্রিন পরিয়ে পাঠাতে হবে। তো সেদিন হয়তো ব্লগ করবো, যেহেতু পরশু দিন, তো গ্রিন লাকিলি সব কিছুই আছে বাড়িতে। অ্যান্ড অলসো মেসেজ করেছে যে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হয়েছে এখানে, তো প্রচুর মানে অনেকজনেরই এই সর্দি কাশি ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর আসছে। তো তাই প্যারেন্টসকে বলেছে কি বাচ্চা যদি শরীর খারাপ থাকে তাহলে 1-2 দিন পাঠাতে না, যতদিন ওরা রিকভার না করে, কেন কি একটা বাচ্চা থেকে প্রত্যেকটা বাচ্চার হয়ে যায়। তো এই জিনিসটা না আমি লাস্ট উইকেই বুঝতে পেরেছিলাম যে অনেক বাচ্চাদের দেখছিলাম আমি ওখানে যে সর্দি কাশি জ্বর
হয়ে আছেন, সেই অবস্থায় ওরা স্কুলে আসছিল, তখনই আমার কাছে এটা একটু কনসার্নিং লেগেছিল যে কেন স্কুল অ্যালাউ করছে, যেহেতু ওরা এত ছোটো ছোটো বাচ্চা, তাই না? তো ওরা মানে ওদেরকে মানে সেরকমভাবে তুমি মিশতে তো বারণ করতে পারবে না। তো সবাই একসাথে যখন খাচ্ছে, খেলছে টেলছে, তো ইনফেকশন স্প্রেড হওয়ার অনেকটা বেশি চান্স থাকে। তো লাস্ট উইক থেকে আমার মনে হয় স্কুলদের উচিত ছিল কি এরকম একটা সার্কুলার পাস করার, বাট সেটা ওরা করেনি। এখন যখন অলরেডি সব বাচ্চাদের আই থিঙ্ক সর্দি কাশি জ্বর হয়েই গেছে, তারপরে ওরা এটাকে স্প্রেড মানে সার্কুলেট করছে। তো কিয়ানের তো অলরেডি মানে সর্দি কাশি হয়ে গেছে। তো যাই হোক, এখনও তাও অনেকটা বেটার আছে, বাট তাও আমি ওকে কালকে পাঠাবো না স্কুলে, আমি এটাই ডিসাইড করেছি। আমি আগেই ডিসাইড করেছিলাম কি যতদিন পুরোপুরি ঠিক না হয়ে যাক আমি পাঠাবো না। এক তো ওর জন্য ঠিক না, শরীরটা ভালো নিয়ে গিয়ে স্কুলে গিয়ে ক্র্যাঙ্কি হবে, প্লাস অন্য বাচ্চাদেরও শরীরটা খারাপ হতে পারে, ইনফেকশন স্প্রেড হতে পারে। তো আমার মনে হয় সবারই একটু রেসপন্সিবলি এইসব জিনিসে হ্যান্ডেল করা উচিত, ট্যাকেল করা উচিত, একটু ভেবে চিন্তে সব কিছু করা উচিত। বা যাই হোক, হয়ে গেছে, এবার যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিছু করার নেই, অলরেডি স্প্রেড হয়ে গেছে। অ্যান্ড বড়োদেরও হচ্ছে, মানে বম্বেতে আমি শুনছি, আমার হাজব্যান্ড বলছিল অফিসের অনেক কলিগসদেরও হচ্ছে জ্বর কাশি। তো ওয়েদারটা এখন একদম সাডেনলি চেঞ্জ হয়ে গেছে না, তার জন্যই হচ্ছে। আর কি বলতো, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু গরমটা যাচ্ছে না। লাস্ট ইয়ার যখন একটু বৃষ্টি বৃষ্টি পড়েছিল না, তখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু এখনও সেরকম ঠান্ডা হয়নি ওয়েদারটা, গরম পুরোপুরি আছে। মানে আমরা তো এখনও এসি চালিয়ে ঘুমাচ্ছি। তো বাস এনিওয়েজ হয়ে গেছে সব কাজ। আজকে দিনটা অনেকটাই লেন্দি ছিল, বা যেহেতু আজকে ছুটি নিয়েছি তাই অনেকটা রেস্টে গেছে। অ্যান্ড আই হোপ আমার এটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি না আজকে স্নান করতে করতে ভাবলাম আমার বার্থডে নেক্সট উইকে, তখনও যদি এই স্পটটা থেকে যায় কত বাজে লাগবে বলো। বাট এনিওয়েজ চলো, আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের ভালো থেকো, বাই বাই, গুড নাইট।